প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন খবর ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। ফিটনেস টেস্টে বেঞ্চ মার্ক উতরে গেছেন ক্রিকেটাররা। ছিলেন না মুশফিক। 1 আগস্ট দেশ ছাড়ার আগে বাকিদের ফিটনেস টেস্ট। ইনজুরিতে জর্জরিত বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া সিরিজ মিস নাহিদের, প্রথম টেস্ট মিস লিটন শরীফুলের। সাফে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার লক্ষ্য থমাস ডুলির। সেপ্টেম্বরের ট্রায়ালে আসছে আরও 5 থেকে 6 ফুটবলার। এএফসি অনূর্ধ্ব 20 দলে এক ঝাঁক অরিজিন ফুটবলার। মাহে খান, জিদান ইউসুফ, এরাম আব্বাসের স্বপ্ন দেখছে বাংলাদেশ। আর্জেন্টিনা শিবিরে বিদায়ের মিছিল। ওতামেন্দির পর মেসি, লাউতারো মার্টিনেজ, পারদেসদের নিউ গুঞ্জন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকের সিরিজকে সামনে রেখে ফিটনেস টেস্ট দিয়েছেন ক্রিকেটাররা। প্রথম ধাপে যেখানে অংশ নিয়েছেন অধিকাংশ ক্রিকেটার, যাদের সবাই উতরে গেছেন বেঞ্চমার্ক। প্রথম দিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন মাত্র 2 পেসার। ছিলেন না মুশফিকুর রহিম। 1 আগস্ট দেশ ছাড়ার আগে ফিটনেস টেস্ট দিবেন বাকি ক্রিকেটাররা। নাইম হাসান ছুটছেন পেছনে গোটা দল। হঠাৎ তাকে টপকে গেলেন পেসার মুশফিক হাসান, যেন বাস্তবতারই প্রতিচ্ছবি। দীর্ঘ সময় দলের সঙ্গে অথচ ম্যাচ খেলার সুযোগ কই। গুঞ্জন সত্যি হলে সেই নাইম এবার বাদ পড়ছেন স্কোয়াড থেকেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নয়, এই দলের হয়ে তিনি ধরবেন সাউথ আফ্রিকার বিমান। জিম্বাবুয়ের শিক্ষার পর এবার অজি চ্যালেঞ্জ। 23 বছর পর সিরিজ, যা সামনে রেখে ক্রিকেটারদের এমন ফিটনেস ক্যাম্প। ইনজুরি আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততায় প্রথম দিন যোগ দেয়নি পুরো স্কোয়াড। মুমিনুল ইসলাম যেন দলছুট, যেন একাই বইছেন নিজের ভার। মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমনটা বইতে হবে তাকে। ব্যক্তিগত ব্যস্ততায় শুরুতে ছিলেন না আরেক অভিজ্ঞ ক্যাম্পেইনার মুশফিকুর রহিম। এখনও ঘোষণা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগার স্কোয়াড, যা চূড়ান্ত হতে পারে আজই। যে সিরিজ নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে ক্যাপ্টেন শান্তর চিন্তা কমছে না মোটেও। পেস বিপ্লবের দেশে হঠাৎ করেই পেসার নাই। প্রথম দিনের ফিটনেস ক্যাম্পে উপস্থিত মোটে খালেদ আর মুশফিক হাসান। রবিউলকে ধরলে অবশ্য সেই সংখ্যাটা 3। প্রথম দিনের সেশনে অবশ্য সবাই উতরে গেছেন বেঞ্চমার্ক। অবশ্য তাতে খুব একটা খুশি মনে হলো না ট্রেনার ইফতেখার ইফতিকে। এলপিএল থেকে ফিরে বাকি ক্রিকেটারদেরও দিতে হবে ফিটনেস টেস্ট। সব ঠিক থাকলে আগামী 1 আগস্ট অর্থাৎ শনিবার তাসমান সাগর পারের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ টেস্ট দল। তার আগে ক্রিকেটাররা আগামী 5 দিন করবেন ঐচ্ছিক অনুশীলন। তবে মূল প্রস্তুতিটা হবে অস্ট্রেলিয়ায় পৌঁছেই। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে ইনজুরিতে জর্জরিত বাংলাদেশ ক্রিকেট দল। পুরো সিরিজ মিস করবেন নাহিদ রানা, প্রথম টেস্ট মিস করবেন লিটন দাস ও শরীফুল ইসলাম। সাইড স্ট্রেনে পড়ে আগেই অজিদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার নাহিদ রানা। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার প্রায় 6 থেকে 8 সপ্তাহ সময় লাগবে। তবে কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছেন শরীফুল ইসলাম ও লিটন দাস। চোটের উন্নতি হয় দ্বিতীয় টেস্টের আগে ফিটনেস টেস্টে পাশ করলে তাদের খেলার ভালো সম্ভাবনা রয়েছে। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ইনজুরি কাটিয়ে 18 আগস্টের পর নির্বাচকদের বিবেচনায় আসতে পারেন। অন্যদিকে ফ্র্যাকচারের সমস্যা থাকায় পেসার তানজিম হাসান সাকিবকে লম্বা সময়ের জন্য পুনর্বাসনে থাকতে হচ্ছে। তার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বছরের শেষ দিক পর্যন্ত অপেক্ষা হতে পারে। নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সাফের আগে বাংলাদেশে আসছেন আরও 5 থেকে 6 অরিজিন ফুটবলার। স্টার প্লেকে নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। সেপ্টেম্বরে ট্রায়াল দিতে আসার কথা রয়েছে এই অরিজিন ফুটবলারদের। হেড কোচ থমাস ডুলি নিজেই পরখ করে দেখবেন এই ফুটবলারদের। নামে ভারে নয়, দলের সাথে মানানসই ফুটবলারদেরই বেছে নিতে চান বাংলাদেশ দলের হেড কোচ। সাফে চ্যাম্পিয়ন হতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা বলছেন সহসভাপতি ফাহাদ করিম। সাফের আগে 3 বা 4 জাতীয় টুর্নামেন্ট খেলারও কথা রয়েছে বাংলাদেশের।
আমরা ইতিমধ্যে বেশ কয়েকজন অরিজিনাল প্লেয়ারের সাথে কাজ করছি। ধুলি সাহেব জানে, ইনফ্যাক্ট উনি 1-to-1 ডিসকাশন শুরু করেছি তাদের সাথে। সো উই আর হোপিং সেপ্টেম্বর উইন্ডোতে অ্যাটলিস্ট আমরা 3 থেকে 4 জন অরিজিনাল প্লেয়ার পাবো, এবং বাই নভেম্বর আমি ওনাকে বলেছি যে অ্যাটলিস্ট 5 জনের একটা পুল ওনাকে করে দিব। ওখান থেকে উনি চুজ করবে কাকে রাখবে, 5 জনকেও রাখতে পারে, এটা ওনার ব্যাপার। বাট ডেফিনেটলি সেপ্টেম্বর উইন্ডোতে 3 থেকে 4 জন অরিজিনাল প্লেয়ার, হ্যাঁ আমি একটাদের নাম বলতে পারি, ফারহান আলী ওয়াহিদ ইনশাআল্লাহ সেপ্টেম্বর উইন্ডোতে আসবে। নকশি কাঁথা, জামদানি, সুন্দরবন, কক্সবাজার আর রয়্যাল বেঙ্গল প্রাধান্যে সেজেছে 15তম সাফ চ্যাম্পিয়নশিপের লোগো। দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর সাফ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হলো লোগো এই উন্মোচনের মধ্য দিয়ে। ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা, জাতীয় দলের কোচিং স্টাফ এবং ফুটবলাররা। দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন অধ্যায়ের প্রতীক হয়ে উন্মোচিত হল সাফ চ্যাম্পিয়নশিপের 15তম আসরের অফিসিয়াল লোগো। ঢাকায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল এবারের আসরের আনুষ্ঠানিক প্রস্তুতির। অনুষ্ঠানে ফুটবলার, ফুটবল কর্তা আর অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল বিশেষ আকর্ষণ। আয়োজকরা জানান, নতুন লোগোতে তুলে ধরা হয়েছে দক্ষিণ এশিয়ার ঐতিহ্য, প্রতিদ্বন্দ্বিতা এবং ফুটবলের প্রাণচাঞ্চল্য। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিতব্য এই আসরকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা প্রস্তুতি। আমাদের হেড কোচ সাহেব থমাস দুলি একদম নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উনি আমরা সেপ্টেম্বর উইন্ডোতে উনি 2টো খেলা খেলতে চেয়েছেন। আমাদের প্রেসিডেন্ট সাহেব চেষ্টা করছেন অ্যাটলিস্ট যেন 3টা খেলা আমরা অ্যারেঞ্জ করতে পারি। এই টুর্নামেন্ট শুধু বাংলাদেশের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্যই একটি বড় মঞ্চ। শিরোপা জয়ের সাফল্যে 23 বছরে ট্রফি না পাওয়ার আক্ষেপ ঘোচাতে চান লাল সবুজের মাস্টারমাইন্ড। কোচ থমাস ডুলি মনে করেন, ঘরের মাঠে সমর্থন কাজে লাগিয়ে ভালো ফল করার দারুণ সুযোগ রয়েছে। ব্যক্তিগতভাবে জানি, গেল 23 বছর এই ট্রফিটার জন্য অপেক্ষা করছে বাংলাদেশ, কিন্তু সেটা আসেনি। তবে আমি এটাও জানি, এটা অর্জন করা সহজ নয়, কিন্তু আমরা সেই চেষ্টাটা করতে কোনো রকম কার্পণ্য করব না, এবং আমার ছেলেরা সাহসী। আমার বিশ্বাস তারা পারবে। কোচের মতো দলের ফুটবলাররাও বেশ উজ্জীবিত। সাফে প্রতিদ্বন্দ্বী কারা হবে বা কারা কত শক্তিশালী সে কথা মোটেও ভাবনায় রাখতে চান না ফুটবলাররা। মাঠে যদি আমরা ভালো খেলি, তাহলে আমার কাছে মনে হয় যে অপোজিশন যে থাকবে তারা অবশ্যই আমাদেরকে ভয় পাবে। এবার স্পেশালি আমি কোনোভাবে এই চান্সটা মিস করতে চাই না। আসরে ফিফা নিষেধাজ্ঞায় থাকা নেপালের অংশগ্রহণ কিছুটা শঙ্কা থাকলেও সাফ চাইছে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে। Nepal to participate because we also are on from the same family of FIFA or AFC. লোগো উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সাফ চ্যাম্পিয়নশিপের 15তম আসরের কাউন্টডাউন। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ে স্বাগতিকদের দক্ষিণ এশিয়ার সেরা হবার। মুশফিকুর রহমান, স্টার প্লে, ঢাকা। বাংলাদেশের ফুটবলে চলছে নীরব এক বিপ্লব। জাতীয় দল থেকে বয়সভিত্তিক দল সবখানেই জোর দেওয়া হচ্ছে অরিজিন ফুটবলে। এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক স্কোয়াডে যোগ দিয়েছেন এক ঝাঁক অরিজিন ফুটবলার। মাহে খান থেকে জিদান ইউসুফ স্বপ্ন দেখাচ্ছেন বড় মঞ্চে লাল সবুজের পতাকা উঁচিয়ে তোলার। মামুনুর রশিদের বিশ্লেষণ। বিশ্বকাপ তো শেষ হলো, এবার একটু নিজেদের ঘরে নজর দেওয়া যাক। বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে অনেকটাই আড়ালে পড়ে গেছে বাংলাদেশের ফুটবলের নীরব উত্থান। হ্যাঁ, নীরব উত্থান বলাই যায়। মরক্কো কিংবা ফ্রান্সের মতো দলকে দেখে অনুপ্রাণিত হওয়া বাংলাদেশ বেশ আট ঘাট বেঁধেই নেমেছে অরিজিন ফুটবলারদের লাল সবুজের জার্সিতে খেলাতে। নভেম্বরে দেশের মাটিতে হবে সাফ, তার আগে এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে যাবে বাংলাদেশের যুবারা। আজকের আলোচনা তাদের নিয়েই। কিছুদিন আগেই 40 জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। সেখানে ডাক পেয়েছেন এক ঝাঁক অরিজিন ফুটবলার। জিদান ইউসুফ, অ্যাডাম আব্বাস, মাহে খান, এহসান মালিক, ইব্রাহিম নওয়াজদের মতো অরিজিন ফুটবলাররা ডাক পেয়েছেন এই দলে। যশোরে কোচ জেরার্ড জোন্সের অধীনে চলছে লম্বা সময়ের ক্যাম্প। অ্যাডাম আব্বাস এখনও ক্যাম্পে যোগ না দিলেও যোগ দিয়েছেন মাহে খান, জিদান ইউসুফ, ইব্রাহিম নওয়াজদের মতো যুবারা। এই তরুণদের নিয়ে আপনি বেশ আশাবাদী হতেই পারেন, কারণ
জায়গায় এ অরিজিন ফুটবলাররা নিজেদের প্রমাণ করেছেন। আশা দেখাচ্ছেন যুবা দল থেকে সিনিয়র টিমে জায়গা করে নিতে। চলুন ফুটবলার ধরে ধরে আলোচনা করা যাক। মোহাম্মদ মাহে খান খুব একটা আলোচনায় না থাকলেও হতে পারেন বাংলাদেশের গোলের ক্ষুধা মেটানোর মেশিন। ইংল্যান্ডে বেড়ে ওঠা তরুণ স্ট্রাইকার 18 বছর বয়সী এই ফুটবলারকে আলাদা করেছে তার হাইট আর লং রেঞ্জের শট। ডান এবং বা দুই পায়ে ডি বক্সের বাইরে থেকে শট নিতে পারেন মাহে খান। সামনে থেকে প্রেসিং করা কিংবা ডিফেন্ডারের সাথে লড়াই ও অফ দ্য বল মুভমেন্টে বেশ এগিয়ে এই স্ট্রাইকার। ইংল্যান্ডের 7ম স্তরের ক্লাব ক্যাটারিং টাউনের যুবদল, 9ম স্তরের মূল ও যুবদল মোল্টন এফসি এবং 10ম স্তরের ক্লাব রাস্টেন অ্যান্ড হিগহাম ইউনাইটেডে খেলেছেন। এছাড়া প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা ও নটিংহাম ফরেস্টে ট্রায়ালের সুযোগ পেয়েছিলেন। জিদান ইউসুফ অনূর্ধ্ব 20 দলের আরেক আলোচিত নাম। 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার সেন্টার ব্যাক ইংল্যান্ডের ক্লাব ওয়ালটন অ্যান্ড হার্শেম এফসির হয়ে খেলেন। এই তরুণ ডিফেন্ডার তার অসাধারণ শারীরিক গঠন ও স্কিলের জন্য পরিচিত। বাংলাদেশের রক্ষণে নির্ভরতার প্রতীক হয়ে উঠতে পারেন জিদান। সম্ভাবনা আছে অদূর ভবিষ্যতে জাতীয় দলে জায়গা করে নেয়ারও। আরেক গুরুত্বপূর্ণ জায়গা মাঝ মাঠ। ডিফেন্স আর ফরওয়ার্ডদের মাঝে সিঁড়ি হবেন এহসান মালিক। অস্ট্রেলিয়ান প্রবাসী এই ফুটবলার মাঝ মাঠে বল কেড়ে নেওয়া, খেলার গতি নিয়ন্ত্রণ এবং রক্ষণে সহায়তা করার দক্ষতার জন্য পরিচিত। সাদারল্যান্ড শার্কস ও পারামাট্টা এফসির হয়ে খেলেছেন তিনি। বাংলাদেশের যুবা দলের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারেন অ্যাডাম আব্বাস, যদিও তিনি এখনও ক্যাম্পে যোগ দেননি। রাইট উইংয়ে খেলা অ্যাডাম বেড়ে উঠেছেন ইংল্যান্ডে। দ্রুত গতি, ড্রিবলিং এবং ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষকে কাটিয়ে ওঠার দক্ষতার জন্য বেশ পরিচিত অ্যাডাম। যশোরের নাজমুল হুদা ফুটবল একাডেমিতে জেরার্ড জোন্সের অধীনে ক্যাম্প করছেন প্রায় 40 ফুটবলার। সেখান থেকে বেছে নেওয়া হবে এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বের দল। বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক উজবেকিস্তান, ভারত ও সিরিয়া। বয়সভিত্তিক সাব জয়ের পর এবার এএফসিতে নজর বাংলাদেশের, আর সেজন্যই যুবা ফুটবলে অরিজিনদের উপর বিশেষ নজর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। মামুনুর রশিদ, স্টার প্লে। বাংলাদেশের ফুটবলে যত বেশি আলোচনা হয় হামজা চৌধুরীকে নিয়ে, তার থেকে অনেক বেশি কম আলোচনা হয় গোল পোস্টের নিচে যিনি দায়িত্বে থাকেন তাকে নিয়ে। আন্তর্জাতিক ম্যাচে ম্যাচ জেতাতে গোল পোস্টের নিচে যিনি থাকেন সেই গোলকিপারের ভূমিকা অনন্য। কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত সেই একজন ভালো গোলকিপারের খোঁজে আছে। সেই সমাধান কি থমাস ডুলি বের করতে পারবেন? বিশ্বকাপ শেষ হবার পর বাংলাদেশের কোচ থমাস ডুলি ভিডিও বার্তা দিলেন, স্পেন, আর্জেন্টিনা আর ফ্রান্সের খেলার ধরন মিলিয়ে প্রস্তুত হবে বাংলাদেশ দল। হামজা জায়ানদের নিয়ে লাল সবুজে দেখা মিলবে মডার্ন ফুটবলের ঝলক, সেই সাথে সমাধান হবে গোল শূন্যতারও। তবে বাংলাদেশ দলে আরেক সমস্যার নাম গোলকিপার। মডার্ন ফাস্ট ফুটবলে শুধু গোলপোস্ট আগলে থাকা না, আধুনিক ফুটবলে গোলকিপার শুধু শটই ঠেকান না, আক্রমণটাও শুরু করেন। এমিলিয়ানো মার্টিনেজ, উনাই সিমোনে, ইয়াসিন বোনো কিংবা দোন্নারুমাদের মতো গোলকিপাররা ম্যাচের গতিপথটাই বদলে দেন। আর ভজিনিয়ার মতো একজন থাকলে তো পুরো বিশ্বকে একটা দেশের মানচিত্র চিনিয়ে দেন। বাংলাদেশের বর্তমান গোলকিপারদের মাঝে সবথেকে বেশি পরিচিত নাম আনিসুর রহমান জিকো। গত কয়েক বছরে তিনি জাতীয় দলের 1 নম্বর গোলরক্ষক ছিলেন। দুর্দান্ত রিফ্লেক্স, ওয়ান-অন-ওয়ান পরিস্থিতি সেভ এবং অভিজ্ঞতার জন্য তিনি দলের বড় ভরসা। তবে চোট ও ফর্মের ওঠানামার কারণে সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে প্রশ্ন উঠেছে। জিকোর অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন মিতুল মার্মা। বসুন্ধরা কিংসের এই তরুণ গোলকিপার শট স্টপিংয়ে ভালো হলেও আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকতার পরীক্ষা তার এখনো বাকি। আরেক সম্ভাবনাময় নাম মেহেদী হাসান শ্রাবণ। বয়সভিত্তিক দলে ভালো পারফরমেন্সের কারণে তাকে ভবিষ্যতের গোলকিপার হিসেবে দেখা হয়। তবে সিনিয়র আন্তর্জাতিক ফুটবলে নিজেকে প্রমাণ করার পথ এখনো দীর্ঘ শ্রাবণের। বাংলাদেশের গোলকিপার সংকটের মূল সমস্যাটা কোথায়? 1. ঘরোয়া লিগে বিদেশি গোলকিপারের আধিপত্য। 2. আন্তর্জাতিক মানের গোলকিপিং কোচের অভাব। 3. বড় ম্যাচে অভিজ্ঞতার ঘাটতি।
4 পা দিয়ে বল খেলার দক্ষতা এখনও আন্তর্জাতিক মানে পৌঁছায়নি। 5 কর্নার ও ক্রসে সিদ্ধান্ত নেয়ার দুর্বলতা। বাংলাদেশের ডিফেন্সে তপু বর্মন, তারিক কাজী, সাদউদ্দিন কিংবা নতুন মুখদের নিয়ে যতই পরিকল্পনা হোক, গোলপোস্টে যদি পূর্ণ আস্থা না থাকে তাহলে পুরো রক্ষণভাগ চাপে পড়ে যায়। দেশের ফুটবলের সামনে এখন বড় চ্যালেঞ্জ শুধু গোল করা নয়, গোল বাঁচানো। আনিসুর রহমান জিকো, মিতুল মার্মা, মেহেদী হাসান শ্রাবণ এই নামগুলোর মাঝে কে হবে আগামী দিনের অবিসংবাদিত 1 নম্বর, সেই উত্তর খুঁজে বের করাই এখন কোচ থমাস টুলির অন্যতম বড় কাজ। স্টার মাহবুব, স্টার প্লে। বিশ্বকাপটা শেষ হয়েছে হৃদয় ভাঙা এক পরাজয়ে। ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্ন ভেঙে গেছে শেষ ধাপে। আর সেই হার যেন শুধু একটা ম্যাচই কেড়ে নেয়নি, কাঁপিয়ে দিয়েছে আর্জেন্টিনার স্বর্ণযুগের দলটাকেও। একে একে বিদায়ের ইঙ্গিত দিচ্ছেন অভিজ্ঞ ফুটবলাররা। কে থাকবেন আর কে বিদায় বলবেন জানাচ্ছেন তানজিম ঐশী। দেশে ফেরাটা হওয়ার কথা ছিল মাথা উঁচু করে, কিন্তু হলো না। বুক ভরা কষ্ট নিয়েই আর্জেন্টিনায় ফিরেছেন নিকোলাস ওতামেন্দি, আর ফিরেই জানিয়ে দিয়েছেন এটাই ছিল আলবিসেলেস্তেদের জার্সিতে তার শেষ অধ্যায়। 17 বছর জাতীয় দলকে সার্ভিস দিয়েছেন এই ডিফেন্ডার। ওতামেন্দির বিদায় যেন আরও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আর্জেন্টিনার এই সফল প্রজন্মের অনেকেই এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে, তাই বিশ্বকাপের পর দলটার বড় রদবদল হবে এমন ধারণা আগে থেকেই ছিল। তবে ফাইনালের সেই হার বিদায়ের সিদ্ধান্তগুলোকে যেন আরও দ্রুত নিয়ে আসছে। লিওনেল মেসিও যে কোনো সময়ে অবসর নেবেন। আগের বিশ্বকাপে ট্রফি জিতলেও এবার ফিরতে হয়েছে শূন্য হাতে। তাই বিশ্ব ফুটবল এখন অপেক্ষায় কবে আসে LM10-এর সেই বহুল প্রতীক্ষিত সিদ্ধান্ত। শুধু সিনিয়ররাই নন, মানসিকভাবে ভেঙে পড়েছেন অপেক্ষাকৃত তরুণ তারকারাও। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ জানিয়েছেন এই মুহূর্তে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনিও ভাবছেন। দেশকে বিশ্বকাপ জেতাতে না পারার কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি ভাববেন এটাই সরে দাঁড়ানোর সঠিক সময় কিনা। ফাইনালের পর তুমুল আলোচনায় থাকা লিয়েন্দ্রো পারেদেসও ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো নিশ্চয়তা দেননি, বরং জানিয়েছেন এ পর্যায়ে পারফরমেন্স ধরে রাখা কঠিন। তাই তিনি সহ দলের অনেকেরই নাকি সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, চালিয়ে যাবেন নাকি এখানেই থেমে যাবেন। অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়ন দলটার পরিচিত মুখগুলোর অনেকেই হয়তো আর আকাশি সাদা জার্সিতে থাকবেন না। তবে ফুটবলে ভাঙা গড়া চিরন্তন। মেসি ওতামেন্দিদের গড়ে যাওয়া ভিত্তির ওপর দাঁড়িয়েই এবার নতুন প্রজন্মের হাত ধরে উঠবে আর্জেন্টিনার ভবিষ্যতের দায়িত্ব। তানজিম ঐশী, স্টার প্লে। 8 বছর আগে ছেড়েছেন রিয়াল মাদ্রিদ, কিন্তু আজও বার্নাবুর সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদোর নামটা যেন অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। এবার পর্তুগিজ মহাতারকাকে শেষবারের মতো আবারও বার্নাবুতে দেখতে চান স্পেনেরই এক খ্যাতিমান সাংবাদিক তোমাস রনসেরো। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের প্রতি জানিয়েছেন বিশেষ আহ্বান। বিস্তারিত জানাচ্ছেন তানজিম ঐশী। রিয়াল মাদ্রিদের হয়ে কত শত অর্জন, কত সুখ দুঃখের স্মৃতি নিয়ে বেড়ে ওঠা। লস ব্লাঙ্কোদের জার্সি তুলে রাখারও পেরিয়ে গেছে 8 বছর। কেমন হয় যদি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শেষ লগ্নে আবারও সান্তিয়াগো বার্নাবিউতে ফিরে আসেন ক্রিস্তিয়ানো রোনালদো? আপাতত বিষয়টা কল্পনার মতো শোনালেও গোল.com-এর দেয়া তথ্য অনুযায়ী সেই স্বপ্নই দেখাচ্ছেন স্প্যানিশ দৈনিক এস-এর খ্যাতিমান সাংবাদিক তোমাস রনসেরো। তার আহ্বান, নতুন মৌসুম শুরুর আগে আল নাসরের বিপক্ষে একটা প্রীতি ম্যাচ আয়োজন করুক রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচটাই হোক ঐতিহ্যবাহী সান্তিয়াগো বার্নাবিউ ট্রফির 40তম আসর। আর আল নাসরের জার্সিতে মাঠে নেমে আবারও বার্নাবিউয়ের দর্শকদের সামনে নামুক CR7। 2018 সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইউভেন্তুসে যোগ দেন রোনালদো। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে 2023 সালে নাম লেখান সৌদি আরবের ক্লাব আল নাসরে। সেই থেকে আর বার্নাবিউতে ফেরা হয়নি তার। রনসেরোর মতে রোনালদোকে ঘিরেই ফিরিয়ে আনা যেতে পারে বহুদিন বন্ধ থাকা সান্তিয়াগো বার্নাবিউ ট্রফিও। 1979 সাল থেকে প্রতি মৌসুম শুরুর আগে এই টুর্নামেন্ট আয়োজন করা হলেও 2018 সালে 39তম আসরের পর সেটা আর অনুষ্ঠিত হয়নি। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে 8 বছর পর আবারও বার্নাবিউয়ের ঘাসে দেখা যাবে রোনালদোকে। একই সঙ্গে ফিরে আসবে রিয়াল মাদ্রিদের একটা ঐতিহ্যও। বর্তমানে আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তির এটাই শেষ মৌসুম।
তাই অনেকেই মনে করছেন ক্যারিয়ারের শেষ দিকে এমন একটা ম্যাচ হতে পারে বার্নাবিউয়ের দর্শকদের সামনে তার বিদায়ী সম্মাননা। 2009 থেকে 18 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সিতে 450 গোল করে ক্লাবটার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখনও পর্তুগিজ মহাতারকা। তাই বার্নাবিউতে তার সম্ভাব্য প্রত্যাবর্তনের আলোচনা ঘিরে এরই মধ্যে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন ফুটবল ভক্তরা। অবশ্য রোনালদোর বার্নাবিউতে প্রত্যাবর্তন আপাতত শুধুই একটা প্রস্তাব, তাই এখন অপেক্ষা ফ্লোরেন্তিনো পেরেজ এই আহ্বানে সাড়া দেন কিনা। তানজিম মসিম, স্টার প্লে। খেলা থামবে না, খবরও না, তবে বিদায় নিচ্ছে আজকের মতো। স্টে টিউনড।